ডক্টর ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জামায়াত নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিদ্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ। জানাবো গোপালগঞ্জে 5 প্লাটুন বিজিবি মোতায়েন। ঘরে মা ছেলে সহ 3 জনের লাশ, হত্যার কথা 3 দিনেও টের পাননি প্রতিবেশীরা। এবং সর্বশেষ জানাবো বিরোধী দল ছাড়াই শুরু হচ্ছে সংবিধান সংশোধনের কাজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ডক্টর ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ সকাল 9টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরে তিনি উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ উদ্বোধন করা হলেও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য আগামী বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি বিষয়ক নিতাই রায় চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এজন্য অনলাইনে আবেদন করতে হবে বলেও জানান উপদেষ্টা। জানা গেছে, জাদুঘরে আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম ও নির্যাতনের বিবরণ, ভুক্তভোগীদের স্মৃতি ও স্মারক, জুলাই শহীদদের ব্যবহৃত সামগ্রী, গণভবনে পাওয়া নথিপত্র, ঐতিহাসিক স্মারক ও শিল্পকর্ম থাকবে। এছাড়া আছে 3 দিকে সম্প্রসারিত লেক, ফুড কোর্ট, প্রার্থনা কক্ষ, প্রক্ষালন কক্ষ, সুভেনিরের দোকান, 22টি সেল নিয়ে তৈরি প্রতীকী আয়নাঘরের কাঠামো। জামায়াত নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিদ্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ। নওগাঁর বদলগাছি উপজেলায় জামায়াতের এক নেতার বিরুদ্ধে তার শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেন একদল লোক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তখন ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্লাসে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান প্রধান শিক্ষক শফিউল হাসান। মেয়েটি কৌশলে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়িতে ফিরে মেয়েটি পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়। ওই খবর মঙ্গলবার সকালে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজিত লোকজন কিন্ডারগার্টেনে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ঘটনাটি জানার পর আমি হতবাক হয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। গোপালগঞ্জে 5 প্লাটুন বিজিবি মোতায়েন। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং আগামী 15ই আগস্ট পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে 5 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছে। বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, 8 প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং 5 প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স সদস্যদের সমন্বয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, যৌথ টহল এবং সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রশাসনিক ভবন, স্মৃতিস্তম্ভ এবং আনুষ্ঠানিক স্থলকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি রাখা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় আগেভাগে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, যানবাহন তল্লাশি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের শৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি ঘটনার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে গুজব বা উস্কানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রয়োজনীয় তথ্য আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান তিনি। ঘরে মা ছেলে সহ 3 জনের লাশ, হত্যার কথা 3 দিনেও টের পাননি প্রতিবেশীরা।
বাগেরহাটের কচুয়ায় এক পরিবারে 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামের নিজ বসতঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। প্রতিবেশী বুলু বেগম বলেন, মঙ্গলবার সকালে দুর্গন্ধ পেয়ে তাদের দেখতে গিয়ে ঘরের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পাই। পরে স্থানীয়দের ডেকে পুলিশকে খবর দেওয়া হয়। সর্বশেষ তাদের গত শনিবার দেখেছিলাম। প্রতিবেশীরাও বাড়িতে ছিলেন না, এই জন্য হত্যাকাণ্ডের বিষয়টি টের পাইনি আমরা। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। পুলিশের স্থানীয়দের ধারণা 3 দিন আগে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া কচুয়া থানার এসআই মাহমুদ হাসান বলেন, প্রতিবেশী কয়েকজন নারী প্রথমে বাড়ির বারান্দায় রশিদা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করেন, কিন্তু কারো কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে আহাদ ও তার মা মনিরা বেগমের লাশ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3টি লাশ উদ্ধার করে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি 3 দিন আগে তাদের হত্যা করা হয়েছে। প্রতিবেশীরা বাড়িতে না থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যায় কারা জড়িত এবং কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে তার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনা রশিদ বলেন, লাশগুলো মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, এ কারণে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারো নজরে আসেনি। ঘটনার রহস্য উদ্ঘাটনের কাজ করছে পুলিশ। বিরোধী দল ছাড়াই শুরু হচ্ছে সংবিধান সংশোধনের কাজ। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু হচ্ছে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের যেসব দাবি বিরোধী দল করছে তা উপেক্ষা করে গঠিত সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক বসে আজ। সংস্কারের দাবিতে অন্য রয়েছে জামায়াত ইসলামী, এনসিপির জোট কমিটিতে অংশ নেয়নি। গত 13 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দল থেকে এই কমিটিতে 5 জনের নাম নেওয়ার অনুরোধ করেছিলেন সরকারি দল। সংশোধন নয়, গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি করা বিরোধী দল কারো নাম নেয়নি। কমিটি গঠনের দিন ওয়াকআউটও করে। সেদিন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান সংসদে বলেছিলেন, এ ধরনের কমিটি গঠনের বিষয়ে তাদের ধারণাগত মতপার্থক্য আছে। তারা সংবিধান সংস্কার চান। জামায়াত কমিটি বর্জন করলেও গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি জানানো চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কমিটিতে অংশ নিতে যাচ্ছে। দলটির একমাত্র সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ কমিটির সদস্য, যদিও আগে তিনি জানিয়েছিলেন তার অজ্ঞাতে সদস্য করা হয়েছে। তবে সোমবার রাতে দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেছেন, সংস্কারের দাবি নিয়ে ইসলামী আন্দোলন কমিটিতে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেও অনড় রয়েছে। কমিটির প্রতিবেদনে ইসলামী আন্দোলনের এই মতামত যেন থাকে, সেজন্য কমিটিতে যাওয়া। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ কমিটি সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সুপারিশ সহ প্রতিবেদন দেবে। কতদিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি। বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর আগে সাংবাদিকদের জানান, প্রথম বৈঠকে কমিটির কর্মকৌশল ঠিক করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এর বাইরেও বিএনপির নিজস্ব কিছু অঙ্গীকার আছে। সংবিধানে কি কি সংশোধন আনা যায় তা নিয়ে বিশেষ কমিটি সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদক সহ সব স্তরের অংশীজনের সঙ্গে আলোচনা করবে। গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নে আদেশ অনুযায়ী এগুলো সংবিধান সংস্কার পরিষদ গঠন করে 180 দিনের মধ্যে কার্যকর করা বাধ্যতামূলক। জামায়াত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির এমপিরা তা করেননি। এ কারণে জামায়াত বারবার সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি তুললেও তা আর বাস্তবায়নের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।